যেই ব্যয়ের কার্যকারিতা শেষ হয়ে যায় বা যেই ব্যয়ের সুবিধা ভোগ করা শেষ হয়ে যায় তাকে আমরা খরচ বলবো, আর যেটার যতটুকু অংশ থেকে যায় সেটাকে বলবো আমরা ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক নয়, যে বিষয়গুলো তোমার অঙ্কের পূর্বে জানা দরকার, না জানলে তুমি অঙ্ক বুঝতে তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর আজকে আমি যে বিষয়গুলো পড়াবো সেই বিষয়গুলো তোমরা যদি চিনতে পারো তাহলে তোমার হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি অর্ধেক অঙ্ক শিখে যাওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আজকে আমি তোমাদের সামনে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যা আমি ধারাবাহিকভাবে করে আসছি। আজকে আমি খরচ বা ইংরেজিতে যাকে বলা হয় এক্সপেন্স, এইটা নিয়ে আলোচনা করব। তুমি হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক করতে গেলে তুমি 6 ধরনের তথ্য পাবে। এক হচ্ছে যে আয়, দায়, মালিকানা সত্ত্ব, সম্পদ, খরচ এবং তোমার উত্তোলন। এই মোটামুটি 6 ধরনের তথ্য পাবে। তুমি যদি সেই তথ্যগুলো দেখে চিনতে পারো যে কোনটি আয়, কোনটি ব্যয়, কোনটি দায়, কোনটি মালিকানা সত্ত্ব, কোনটি সম্পদ, কোনটি উত্তোলন, তাহলে তুমি হিসাব বিজ্ঞান তোমার কাছে একবারে পানির মতো হয়ে যাবে। খুবই সহজভাবে তুমি যে কোনো অঙ্ক বুঝতে পারবে এবং করতে পারবে। কারণ হিসাব বিজ্ঞানের অঙ্ক কখনো মুখস্থ করে হয় না, এটা তোমাকে বুঝে করতে হয়। আর এই বুঝে করাটা অত্যন্ত সহজ। তুমি কারণ হিসাব বিজ্ঞানের যে তথ্যগুলো তুমি দিয়ে অঙ্ক করবে সেই তথ্যগুলো মূলত আমরা দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে সেই তথ্যগুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আসে এবং পরিচিত শব্দ, সেই শব্দগুলো একটু চিনে নিলেই হলো। তো আজকে আমি এই খরচ বা এক্সপেন্স নিয়ে আলোচনা করব। তবে এই খরচ বা এক্সপেন্স আলোচনা করতে গিয়ে পাশে আরেকটি শব্দ চলে আসে, তা হচ্ছে ব্যয়। আমরা ব্যয় এবং খরচকে একই মনে করে থাকি। আসলে এটা আমাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, কিন্তু হিসাব বিজ্ঞানের বা তোমার পাঠ্যপুস্তকের ভিত্তিতে তুমি যদি দুইটাকে হিসাব করতে যাও তাহলে খরচ এবং ব্যয় দুইটি আলাদা বিষয়। আমি এইটাই মূলত আজকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে খরচ এবং ব্যয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ব্যয়ের ইংরেজি শব্দ হচ্ছে কস্ট আর খরচের ইংরেজি শব্দ হচ্ছে এক্সপেন্স। তো ব্যয় বলতে আমরা বুঝবো যে একটি নির্দিষ্ট হিসাবকালের ভিতরে কোনো সুবিধা পাওয়ার প্রত্যাশায় আমরা যেই টাকাটি কাউকে দেই বা বাকি রাখি তাতে সমস্যা নেই। আমরা কোনো সুবিধা পাওয়ার আশায় কাউকে কোনো টাকা দেই বা সেটা বাকি রাখি, এই সুবিধাটি যদি আমি ওই সময়ের ভিতরে সম্পূর্ণভাবে ভোগ করতে পারি তাহলে সম্পূর্ণ ব্যয় হবে খরচ। কিন্তু যদি ওইটা আমরা সম্পূর্ণভাবে ভোগ করতে না পারি বা ব্যবহার করতে না পারি তাহলে যে পরিমাণ ব্যবহার করতে পারবো না সেটাকে বলা হবে তার জন্য ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলি, তুমি যখন কোনো সুবিধা ভোগ করার জন্য, যেমন ধরো যে কাজ করে নেওয়ার জন্য কর্মচারী নিয়োগ দিয়েছো, বেতন দিলে, ভাড়া নিয়েছো, ভাড়া দিলে, এরপরে তোমার আসবাবপত্রের প্রয়োজন, আসবাবপত্র কিনলে, এই যে এই সবগুলোকেই যে তুমি খরচ হিসেবে সংজ্ঞায়িত করবে তা নয়। এগুলো যখন তুমি প্রথমে দিবে তখন সেটাকে বলা হবে ব্যয়। কারণ যখন এই বেতনটির পরিশোধ করবে বা ভাড়াটি পরিশোধ করবে তখন যদি তার তোমার সেই ভাড়া কিংবা বেতনের যে কারণ সেই সুবিধা তুমি যদি সম্পূর্ণভাবে ভোগ করে নাও, ধরো যে 1 মাস পার হয়ে গেছে এই জন্য তাকে ভাড়া দিলে, এরপরে 1 মাস পার হয়ে গেছে তাকে বেতন দিলে, বিজ্ঞাপনের কাজ শেষ হয়ে গেছে তাকে বিজ্ঞাপন খরচ দিলে, তারপরে ক্রয় পরিবহন করে ফেলেছো তাকে ক্রয় পরিবহন দিলে, তাহলে এইটাকে বলা হবে খরচ। কিন্তু তুমি ধরো যে আসবাবপত্র কিনেছো 1 লাখ টাকার, এই আসবাবপত্রটা মূলত দীর্ঘ সময় ধরে তুমি ব্যবহার করো, কিন্তু এই দীর্ঘ সময় ধরে ব্যবহার করার কারণে 1 বছরের তুমি হিসাব করছো, 1 বছর পরেও তুমি সেটা ব্যবহার করবে, কিন্তু 1 বছরের এই আসবাবপত্রের মূল্য কমে যায়, যাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় অবচয়। ধরো যে 1 লাখ টাকা 10,000 টাকা কমে গেল, এই যে 10,000 টাকা কমে গেল, এই 10,000 টাকাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় অবচয়। আর এই অবচয়কে তুমি এখানে ধরবে হচ্ছে ব্যবসার খরচ। আর তুমি যে 1 লাখ টাকার আসবাবপত্র ওই হিসাবকালের শুরুতে কিনেছিলে সেইটাকে করবে হচ্ছে ব্যয়। কারণ হলো যে এই যে তুমি 1 লাখ টাকার আসবাবপত্র কিনেছো, এইটার সুবিধা কিন্তু তুমি দীর্ঘদিন ধরে ভোগ করতে থাকবে, কিন্তু এখান থেকে যতটুকু সুবিধা তুমি
ভোগ করে নিলে, ধরো 10,000 টাকার আসবাবপত্র ব্যবহার করে ফেলেছো বা তার কার্যকারিতা নষ্ট হয়ে গেছে, সেইটাকে আমরা এখানে খরচ হিসেবে ব্যবহার করব। আবার বেতন, ধরো তুমি 1 মাস পার হয়ে গেল, বেতন দিলে, সেই 1 মাসের বেতন দিয়ে কিন্তু তুমি পরের মাসে আর কাজ করিয়ে নিতে পারবে না, এই জন্য ওই 1 মাসের বেতনকে বলা হবে খরচ। আর এরপরে তুমি যদি 3 মাসের অগ্রিম বেতন দাও, সেখানে দেখা যাবে যে 3 10 30,000 টাকা দিলে, এইখানে তুমি 1 মাস পার হয়ে গেলে এই 1 মাসের 10,000 টাকাকে তুমি খরচ হিসেবে হিসাবভুক্ত করবে, আর যে 30,000 টাকা তুমি দিয়েছিলে প্রথমে, সেই টাকাকে তুমি ব্যয় হিসেবে সংজ্ঞায়িত করবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে যেই ব্যয়ের কার্যকারিতা শেষ হয়ে যায় বা যেই ব্যয়ের সুবিধা ভোগ করা শেষ হয়ে যায় তাকে আমরা খরচ বলবো, আর যেটার যতটুকু অংশ থেকে যায় সেটাকে বলবো আমরা ব্যয়। ব্যয়ের ইংরেজি হচ্ছে যে কস্ট, আর তোমার খরচের ইংরেজি হচ্ছে এক্সপেন্স। আজকে আমি তোমাদের সামনে এই খরচগুলো নিয়ে আলোচনা করব, যে খরচগুলো তোমাকে হিসাব বিজ্ঞানের যে কোনো অঙ্ক করতে গেলে অবশ্যই চিনতে হবে, যা না চিনলে তুমি হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কই করতে পারবে না। এসো এবার বোর্ডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমরা আসি পণ্য ক্রয়। এই পণ্য ক্রয় মূলত আমরা যে ব্যবসাটি করব, সেই ব্যবসার জন্য পণ্য বিক্রি করতে হলে আমাকে তা পূর্বে কিনতে হয়। পণ্য ক্রয়টি মূলত ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান খরচ, কারণ পণ্য না ক্রয় করলে তুমি ব্যবসা করতে পারবে না, এই জন্য পণ্য ক্রয়কে প্রধান খরচ হিসেবে তুমি এখানে নিয়ে আসতে পারো। এরপরে রয়েছে কাঁচামাল ক্রয়, যেগুলো উৎপাদনশীল প্রতিষ্ঠান অর্থাৎ প্রোডাক্টিভ প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো যে পণ্যগুলো তৈরি করে, সেই পণ্যগুলো তৈরি করার জন্য কাঁচামালের প্রয়োজন হয়, সেই কাঁচামাল কিনে নিয়ে আসে, সেইটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা প্রধান খরচ হবে। এরপরে রয়েছে ক্রয় বা আন্তঃপরিবহন। 2 ধরনের পরিবহন খরচ হয়, একটা হচ্ছে ক্রয় বা আন্তঃপরিবহন, একই বিষয়, আর একটা হচ্ছে বিক্রয় পরিবহন। এইটার আলাদা হচ্ছে যে আমি পণ্য ক্রয় করে আমার দোকানে নিয়ে আসা পর্যন্ত এর যে ক্রয় পরিবহন হয় সেটাকে বলবো আমরা ক্রয় পরিবহন। এরপরে আমরা ক্রয়কৃত পণ্য যখন বিক্রি করব, ক্রেতাকে বিক্রয় পরিবহনের সুবিধা যদি আমরা দিয়ে থাকি, অর্থাৎ তার বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে, তাহলে যে পরিবহন খরচ হবে সেটাকে বলা হয় বিক্রয় পরিবহন। এরপরে রয়েছে জাহাজ ভাড়া। পণ্যটি যদি আমরা জাহাজে নিয়ে আসি, তার জন্য যে ভাড়া দিতে হয় সেটাকে বলা হয় জাহাজ ভাড়া, এটাও একটি খরচ। এরপরে রয়েছে আমদানি শুল্ক। আমদানি শুল্কটা মূলত আমরা যদি দেশের বাইরে থেকে পণ্য আমদানি করি বা নিয়ে আসি, তাহলে সেইটার জন্য সরকারকে যে শুল্ক দিতে হয় সেটাকে বলা হয় আমদানি শুল্ক, এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ। এরপরে রয়েছে ডক চার্জ। ডক চার্জটা হলো যে জাহাজের মাধ্যমে পণ্য নিয়ে আসলে জাহাজকে কোনো বন্দরে নোঙর করতে হয়, সেই বন্দর কর্তৃপক্ষকে একটি ফি দিতে হয়, সেটাকে বলা হয় ডক চার্জ, এটাও একটি ব্যবসা প্রতিষ্ঠানের খরচ। এরপরে রয়েছে মজুরি। মজুরি আর বেতন দুটাকে পাশাপাশি রাখলে আমরা দুটাকে একই মনে করি, আসলে হিসাব বিজ্ঞানের ভাষায় মজুরি ও বেতন এক নয়। এখানে মজুরি বলতে বোঝায় যে তুমি যদি কাউকে দিয়ে কাজ করিয়ে নাও আর টাকা দাও, কাজ না করিয়ে নিলে তাকে টাকা দাও না। অর্থাৎ ধরো যে কোনো কুলিকে দিয়ে তুমি ট্রাকে মাল লোড দেওয়ালে, এরপরে তুমি জাহাজ থেকে মাল তোমার ট্রাকে উঠালে, এই জন্য তাকে যে পারিশ্রমিক দাও সেটাকে বলা হয় মজুরি। আর তোমার প্রতিষ্ঠানের স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত যে কর্মচারী কর্মকর্তারা রয়েছে তাদের জন্য যেই টাকা মাস শেষ হলে দাও তাকে বলা হয় বেতন। এই মজুরি মূলত ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ, বেতনও একটি ব্যবসা প্রতিষ্ঠানের খরচ। এরপরে রয়েছে প্যাকিং খরচ। পণ্যটি তুমি যদি নিয়ে আসার পরে তাকে যদি আবার মৌখিকরণ করো বা প্যাকিং করো, তার পেছনে যে খরচটি হয় সেটাকে বলা হয় প্যাকিং খরচ। এরপরে এসো মেরামত খরচ। মেরামত খরচটা কি? মেরামত খরচটা হচ্ছে যে তোমার কোনো যন্ত্রপাতি যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি কাউকে দিয়ে তুমি সারিয়ে নাও, তার পেছনে যে খরচটি হয় সেটাকে তুমি মেরামত খরচ হিসেবে ধরবে। এরপরে রয়েছে কারখানার খরচ, অর্থাৎ কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠান, যেমন ধরো ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে একটি পণ্য তৈরি করতে গেলে তার যেই ধরনের খরচ হয়, বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে। সেখানে তোমার কারখানার ভিতরে যন্ত্রপাতি রয়েছে, কারখানার কর্মচারী রয়েছে, কারখানার অফিস রয়েছে, কারখানা প্রোডাকশনের জন্য আরও মূল কাঁচামালের সাথে আরও এক্সট্রা অতিরিক্ত কাঁচামালের প্রয়োজন হয়, সেগুলো রয়েছে। এই যে সার্বিকভাবে প্রোডাক্ট তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন হয় সবগুলোকে একসাথে বলা হয় কারখানার খরচ। এই কারখানার খরচটিও মূলত ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ, এটাকেও আমরা খরচ হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। এরপরে আসো যে বেতন।
আমি বেতনের কথা আগেই বলেছি, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের যে বেতন দেওয়া হয় এটা একটি ব্যবসা প্রতিষ্ঠানের খরচ। এরপরে রয়েছে অফিস ভাড়া বা ভাড়া, যে অফিসটি আমরা ব্যবহার করছি সেটা যদি ভাড়া হয়ে থাকে বা যে প্রতিষ্ঠানটি আমি ব্যবহার করছি সেটা যদি ভাড়ায় হয়ে থাকে তার জন্য যে ভাড়া দেওয়া হয় সেইটাকে বলা হবে খরচ। যদি আমি মাস শেষ হয়ে যাওয়ার পরে তাকে ভাড়া দেই তাহলে সেটাকে বলা হবে খরচ, আর যদি অগ্রিম ভাড়া দেই সেটাকে বলা হবে ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো মণিহারি। মণিহারি কে বলা হয় ব্যবসা প্রতিষ্ঠানের এক ধরনের খুচরা খরচ। এই মণিহারি হলো যে কিছু আনুষঙ্গিক বিষয় প্রয়োজন হয়, যেমন ধরো সুই, সুতা, খাতা, কলম, এই যে ছোটোখাটো জিনিসগুলো এগুলোকে একসাথে একটি নির্দিষ্ট সময়ের জন্য কেনা হয়। তো ধরো যে 1 বছরের জন্য তুমি 1000 টাকার মণিহারি কিনলে, এই 1000-এর মধ্যে 800 টাকার মণিহারি তুমি 1 বছরে ব্যবহার করলে, তাহলে এই 800 টাকাকে বলা হবে খরচ, আর এই যেটা তুমি কিনেছো সেটাকে বলা হবে ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো আইন খরচ। আইন খরচটা হচ্ছে যে তুমি যখন কোনো ব্যবসা করতে যাবে তখন বিভিন্ন আইনি প্রয়োজনে তোমাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়, যা উকিলকে তোমাকে ফি দিতে হয়, সেই উকিল ফিটা হচ্ছে মূলত আইন খরচ। বা আইনে আরো অন্য যদি কোনো টাকার প্রয়োজন হয় সেগুলোকে তুমি আইন খরচ হিসেবে নিয়ে আসতে পারো, এটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ। এরপরে রয়েছে রপ্তানি খরচ। রপ্তানি খরচ মানে তুমি প্রোডাক্ট যদি দেশের বাইরে বিক্রি করতে চাও বা দেশের বাইরে নিয়ে যেতে চাও তাহলে সেই জন্য সরকারকে যে শুল্ক দিতে হয় সেটাকে বলা হবে রপ্তানি শুল্ক বা রপ্তানি খরচ। এরপরে রয়েছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা একটি মজার বিষয়, তা হচ্ছে যে তুমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে বাকিতে পণ্য কারো কাছে বিক্রি করবে তখন সেখানে প্রাপ্য হিসাব তৈরি হয়, কিন্তু দেখা যায় সেই প্রাপ্য হিসাবের কিছু টাকা অনেক সময় পাওয়া যায় না, যার কাছে বাকি রয়েছে সে তার অস্তিত্ব পাওয়া যায় না, বা ভুয়া ঠিকানা দিয়ে সেই পণ্যটি বাকি নিয়ে গেছে, বা তার কোনো কারণে সেই হিসাব নিকাশগুলো দীর্ঘদিন ধরে রাখতে রাখতে একটা পর্যায়ে গিয়ে সেই হিসাবগুলোকে বাদ দেওয়া হয়, যেগুলোকে অনাদায়ী পাওনা বা কুঋণ হিসেবে এইখানে খরচ হিসেবে দেখানো হয়, বা এটা এক ধরনের ক্ষতি ব্যবসার জন্য। তো এই অনাদায়ী পাওনা বা কুঋণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি বা খরচ। এরপরে রয়েছে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহনের কথা আমি আগেই বলেছি। এরপরে রয়েছে কমিশন। তুমি যদি কমিশনের ভিত্তিতে পণ্য বিক্রি করো কারো কাছে তাহলে যে খরচটি হবে সেটাকে বলা হবে কমিশন খরচ, এটা রয়েছে। এরপরে রয়েছে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা এবং শিক্ষানবিশ স্যালামি নামে হিসাব বিজ্ঞানের দুটো শব্দ রয়েছে। এই শিক্ষানবিশ ভাতাটি ব্যবসা প্রতিষ্ঠানের হচ্ছে খরচ, আর শিক্ষানবিশ স্যালামি ব্যবসা প্রতিষ্ঠানের আয়। অর্থাৎ যখন তুমি ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হবে সেই সময় তোমাকে ট্রেনিং করানো হবে, সেইখানে যে আয় হবে সেটাকে বলা হবে শিক্ষানবিশ স্যালামি, আর সেখানে যদি ব্যয় হয় তোমার অর্থাৎ শিক্ষানবিশ স্যালামি দিতে হয়, ভাতা যদি দিতে হয় তাহলে সেটাকে বলা হবে শিক্ষানবিশ ভাতা, এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয়। এরপরে রয়েছে আপ্যায়ন খরচ। আপ্যায়ন তোমরা বোঝোই, মানে নাস্তাপাতির জন্য যে খরচটি হয় সেটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যয়। এরপরে রয়েছে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টাও ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ, কারণ হচ্ছে তোমার প্রদত্ত বাট্টা হচ্ছে তুমি অন্যের কাছ থেকে টাকা পাও, সেই টাকা থেকে তুমি যে পরিমাণ টাকা ছাড় দাও সেটাকে বলা হয় প্রদত্ত বাট্টা, এটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি তোমার অদৃশ্য খরচ। এরপরে রয়েছে ঋণের সুদ। তুমি ঋণ নিয়ে যদি ব্যবসা করো তাহলে মাস শেষ হলে বা বছর শেষ হলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যাংকে এর বিনিময়ে সুদ দিতে হয়, সেই সুদটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একটি খরচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মোটামুটি এই খরচগুলোই ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়া যায়, এছাড়াও আরও অন্যান্য খরচ রয়েছে, আমরা আস্তে আস্তে সেগুলো শিখব। তোমরা যদি কোনো তথ্য থেকে বুঝতে পারো যে এগুলো হচ্ছে খরচ, তাহলে তোমার কাছে হিসাব বিজ্ঞানের অঙ্ক কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে উপকৃত হবে, এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।